আমি তখন রাজ্যের স্বাস্থ্য সচেতন বিভাগের একজন কর্মচারী। কিছুদিন হলো চাকরি পেয়েছি, কাজের প্রতি খুব উৎসাহ। তখন গ্রামগঞ্জে বড় ম্যালেরিয়ার উপদ্রব। এই ম্যালেরিয়া নিবারণের কাজে প্রায়ই আমাকে নানান জায়গায় যেতে হতো। গ্রামে গ্রামে গিয়ে মানুষকে ম্যালেরিয়া সম্বন্ধে সচেতন করা, কি করে এই রোগ হয়, কি করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়, এসব বোঝানো। আর যে গায়ে ম্যালেরিয়া হচ্ছে সেখানকার পুকুর ডোবা পরিষ্কার করানোই ছিল আমার প্রধান কাজ। এই কাজেই প্রায় আমাকে এদিক ওদিক যেতে হতো। একবার আমাকে যেতে হয়েছিল বিধুয়াডাঙ্গা। দিনটা ছিল শনিবার। দপ্তরে গিয়ে জানতে পারলাম আজকে দুপুরের গাড়িতেই আমাকে রওনা দিতে হবে। সব সময় এদিক ওদিক বেরোতে হয় বলে আমার একটা সুটকেস গোছানোই থাকে। সেটা নিয়ে ট্রেনে চড়ে বসলাম। সন্ধে হব হব করছে, এমন সময় বিধুয়াডাঙ্গা স্টেশনে ট্রেন এসে পৌঁছালো। ট্রেন থেকে নেমে দেখলাম খুব ছোট্ট মাপের একটি গ্রাম্য রেলওয়ে স্টেশন। স্টেশনের বুকে দু একটি হলদে বিজলিবাতির আলোয় চারিদিক যা সামান্য আলোকিত হয়েছে। স্টেশনের লোকজনের সংখ্যা নেই বললেই হয়। দু একজন কুলি মজুর এদিক ওদিক ঘোরাঘুরি করছে দেখলাম। খানিকটা এগিয়ে দেখলাম গ্রাম পঞ্চায়েতের একজন কর্মী আমাকে নিতে এসেছে। এর নাম অসীম। কি স্যার, এই আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না, বিশেষ কোনো অসুবিধা হয়নি। স্যার চলুন, একটু কষ্ট করে কিন্তু পায়ে হেঁটে যেতে হবে। এখানে আবার ওই সাইকেল রিক্সা একা গাড়ি চলে না। আরে বাবা, পথ কি অনেকটা নাকি? না না, তেমন দূরে নয়, গল্প করতে করতে চলে যাবো স্যার। আসুন আসুন। তারপর আমরা স্টেশনের বাইরের দিকে হেঁটে চললাম। স্টেশন থেকে নেমে কাঁচা মাটির রাস্তার উপর দিয়ে হেঁটে চলেছি। যেতে যেতে অসীমের কাছ থেকে অনেক খবরই শুনছিলাম। যেমন অন্যান্য জায়গায় আমার থাকার ব্যবস্থা হয় পঞ্চায়েত অফিসে, এবার একটা বাড়ির ব্যবস্থা করা হয়েছে, যেটা পঞ্চায়েত অফিস থেকে খানিকটা দূরে। গ্রামে বেশ কিছু লোকের ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে। আরও কত রকম গল্প করতে করতে আমরা পথ হাঁটছিলাম। গ্রামের লোকজন নেহাত খারাপ নয়। গ্রামে এবছর ধান ভালোই হয়েছে। পঞ্চায়েত অফিসে দু একজন কর্মী কি একটা টাকা পয়সার ব্যাপারে জড়িয়ে পড়েছে। যেতে যেতে এই সমস্ত গল্প তার কাছ থেকে শুনছিলাম। এক জায়গায় লক্ষ্য করলাম রাস্তার পাশে শ্যাওড়া গাছের পেছনে একটা খড়ের চালাওয়ালা ঘর। এটি সম্ভবত এই গ্রামের একটিমাত্র ছোট্ট ডাক্তারখানা। অর্ধ চাঁদের ফিকে জ্যোৎস্নাতেও দেখতে পেলাম হলদে সাইনবোর্ডের উপর লেখা রয়েছে ডাক্তার নবীন ভট্টাচার্য। তার নিচে লেখা মুক্তি ঘর। যেতে যেতে মনে মনে ভাবলাম ডাক্তারখানার নামটা ভারী অদ্ভুত। তারপর হাঁটতে হাঁটতে একসময় একটা কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালাম। চারিদিকে পাঁচিল দেওয়া মাটির দেয়াল, খড়ের চালাওয়ালা গ্রাম্য একটি ঘর। এই স্যার আপনার ঘর। ভেতরে একদম ঝেড়ে মুছে তকতকা করে রেখেছি। বিছানায় চাদর পাতা আছে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, রাত্রে আমি কি একাই থাকবো? হ্যাঁ আজ্ঞে হ্যাঁ স্যার, সকালে একটা চাকর আসে, সে সন্ধে পর্যন্ত থেকে রাত্রিরের খাওয়া তৈরি করে দিয়েই চলে যায়। আজও খাবার তৈরি করে রেখে গেছে, শুধু একটু কষ্ট করে আপনাকে নিয়ে খেতে হবে। তাতে কোনো অসুবিধা হবে না। তবে তবে এখন আমি আসি স্যার, বাড়িতে আবার এই দু একটা কাজ আছে। আপনি হাত মুখ ধুয়ে বিশ্রাম করে নিন স্যার। আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন তবে। কাল সকালে দেখা হচ্ছে আবার। হ্যাঁ হ্যাঁ, কাল এসে আমি আপনাকে নিয়ে যাব স্যার। এই বলে সে সেখান থেকে চলে গেল। ঘরের ভিতরে ঢুকে দেখলাম সত্যি ঘরটা বেশ ঝেড়ে মুছে পরিষ্কার করা। রাত্রের খাবার মেঝের উপর ঢাকা দেওয়া ছিল। ঢাকা খুলে খেতে বসলাম। রুটি আর মুরগির কষা। মনের আনন্দে চেটে পুটে সবটা খেয়ে ফেললাম। খাওয়া দাওয়া শেষ হলে একটা পরিতৃপ্তির ঢেঁকুর উঠল। সারাদিন এতটা পথ এসে শারীরিকভাবে প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তাই তক্তপোষের ওপর গা এলিয়ে দিতেই দু চোখে ঘুম নেমে আসছিল। এমন সময় হঠাৎ হঠাৎ প্রচণ্ড পেটে ব্যথা শুরু হলো। পেটের মধ্যে এমন মোচড় দিতে শুরু করলো যে বিছানায় শুয়েই ছটপট করতে লাগলাম। বেশ কিছুক্ষণ এই প্রচণ্ড কষ্ট সহ্য করে বিছানায় দাঁতে দাঁত চেপে শুয়ে রইলাম। ঘণ্টাখানেক পরেও যখন সে ব্যথা কমলো না, ও বাবা,
তখনও বিছানায় উঠে বসে ব্যাগপত্র হাতড়াতে লাগলাম। না না, কোনো রকম অ্যান্টাসিডের বড়ি আমার সঙ্গে ছিল না। কখনো এরকম হয় না, তাই সঙ্গে রাখার প্রয়োজন বোধ করিনি। কিন্তু এখন উপায়। যন্ত্রণা এতই প্রচণ্ড যে শুয়ে বসে দাঁড়িয়ে কোনো কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। হঠাৎ আমার মনে পড়ল, আসার সময় একটা ডাক্তারখানা দেখেছিলাম না? ওই যে কি একটা অদ্ভুত নাম, যেন কি নাম, কি নাম, হ্যাঁ, মুক্তিঘর। ওখানে গিয়ে দেখলে কেমন হয়? তবে যখন আমি আসছিলাম তখন ডাক্তারখানা বন্ধ ছিল। যদি ওটা ডাক্তারবাবুর বাড়ি হয় তবে তাকে ডেকে কোনো রকম একটা ব্যবস্থা তো করতেই হবে। বাইরের কাঠের দরজায় তালা দিয়ে বেরিয়ে গেলাম ডাক্তারখানার উদ্দেশ্যে। অর্ধচন্দ্রমা তার মলিন আলো ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। গ্রাম বাংলার এক মায়াবী সুন্দর রূপ সৃষ্টি হয়েছে, কিন্তু সে রূপ দেখবার মতন শরীর এবং মনের অবস্থা আমার ছিল না। প্রচণ্ড পেটের ব্যথায় তখন যেতে যেতে কখনো থমকে দাঁড়িয়ে পড়ছি, আবার কখনো তাড়াতাড়ি হাঁটছি। এমন করে কিছুক্ষণের মধ্যেই সেই শেওড়া গাছের সামনে পৌঁছে গেলাম। দেখলাম ডাক্তারখানার ভিতরে আলো জ্বলছে। তাড়াতাড়ি গিয়ে ঢুকলাম ডাক্তারখানার ভেতরে ঢুকেই টেবিলের ওপরে যে লোকটি বসে আছে তাকে দেখতে পেলাম। তার বয়স 50 থেকে 60 বছরের মধ্যে হবে। গায়ে একটা ময়লা ধরা ফতুয়ার ওপর কোট ও ধুতি, চোখে চশমা, গলায় টেথোস্কোপ। চোখ মুখের মধ্যে একটা বিরক্তির ছাপ, যেন তিনি যার জন্য অপেক্ষা করছিলেন আমি সেই নই। তেমনি বিরক্তি মাখানো খ্যানখ্যানে গলায় তিনি বললেন, এই আপনি কে মশাই? এইখানে কি চাই? ও অতি কষ্টে বললাম, ডাক্তার নবীন ভট্টাচার্য। আমি ডাক্তার নবীন ভট্টাচার্য। কি দরকার আপনার? আগে পেটের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আগে কখনো এমনটা হয়নি। খেয়ে দিয়ে বিছানায় শুয়েছি, তারপর হঠাৎ। হ্যাঁ বুঝেছি, আর বলতে হবে না। অম্বলের ব্যামো। টেবিলের ওপরে রাখা বাক্সটা খুলে সবুজ রঙের একটা বড়ি আমার হাতে দিয়ে বললেন, এই ঝটপট খেয়ে নাও দেখি। বড়িটা হাতে নিলাম বটে, কিন্তু মনে মনে ভাবলাম, এ ডাক্তার কেমন কে জানে, ওষুধ খাওয়াটা কি ঠিক হবে? তখনই উল্টো দিকের লোকটা কড়া স্বরে বলল, সন্দেহ হলে খাবেন না, ফেলে দিন। না 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 না, আমি এক্ষুনি খাচ্ছি। এই বলে মুখের মধ্যে ওষুধটা চালান করে 1 গ্লাস জল খেলাম। মিনিট 5 বসে থাকতে থাকতেই পেটের ব্যথাটা একেবারে ম্যাজিকের মতো কমে গেল। মনে মনে ভাবলাম, লোকটার মেজাজটা একটু কড়া, তবে এর ওষুধের গুণ আছে। বলছি, আপনাকে কত দিতে হবে? আমি টাকা নিই না। তা কি করে হয়? আপনি এত উপকার করলেন। আমি মানুষের সেবার জন্য ডাক্তারি পাশ করেছি, এতে আবার উপকারের কি আছে? বললাম তো আমি টাকা নিই না। আপনি এখন আসতে পারেন। আচ্ছা, ঠিক আছে। ও হ্যাঁ, আপনার এই ডাক্তারখানা কতক্ষণ খোলা থাকে? সারা রাত খোলা থাকে। আপনার আর কিছু জানবার আছে? আমার অন্য খদ্দের আসার সময় হলো, আপনি এখন আসুন। এই বলে আমি সেখান থেকে বাড়ি ফিরে এলাম। বিছানায় শুয়ে শুয়ে বেশ অনেকক্ষণ এই নবীন ডাক্তারের কথা আমার মনের মধ্যে ঘুরতে লাগলো। এত ছোট জায়গার ডাক্তার, কিন্তু ওষুধ একেবারে মোক্ষম। তারপর কখন জানি ঘুমিয়ে পড়েছিলাম। দরজা ধাক্কানোর শব্দে উঠে দরজা খুললাম। দেখলাম একটা ছোকরা গোছের ছেলে সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটি খুব বিনীত সুরে বলল, বাবু, আমি আপনার চাকর বলরাম। ওহো, আচ্ছা। ছেলেটির কাজকর্ম বেশ ভালো, নিজের মতন করে গুছিয়ে কাজ করে যাচ্ছিল। আমি স্নান করে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে গেলাম পঞ্চায়েত অফিসের উদ্দেশ্যে। সেখানে গিয়ে কাজের ফাঁকে আমি গল্প করছিলাম অসীমের সাথে। তা স্যার, কোনো অসুবিধা হচ্ছে না তো? হলে কিন্তু নির্দ্বিধায় বলবেন। না, অসুবিধার কিছু হচ্ছে না। এলাকার লোকগুলো বেসিক্যালি ভালো। এত ছোট জায়গা, তাও এখানকার ডাক্তার যেন একেবারে ধন্বন্তরী। কার কথা বলছেন বলুন তো? আরে কাল রাত্রে খাওয়া দাওয়া করে শুয়েছি, এমন সময় পেটে ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হয়েছে। যন্ত্রণা এতই প্রচণ্ড যে তাকে দমিয়ে রাখা একেবারে অসম্ভব। তাই বাইরে বেরিয়ে ডাক্তারের খোঁজ করতে করতে
নবীন ডাক্তারের কাছে গিয়ে পড়লাম। অসীম চমকে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, কোথায় গিয়েছিলেন? আরে তোমাদের ওই মুক্তি ঘর, মানে ওই নবীন ডাক্তার। অসীম কম্পিত গলায় বলল, দেখা হলো নবীন ডাক্তারের সাথে? হ্যাঁ, চমৎকার ডাক্তার, মেজাজটা একটু খাট্টা, তবে ওষুধের তুলনা নেই। এরপরেই অসীমের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠল। সে ব্যস্ত হয়ে বলল, আমি একটু আসছি স্যার, এই আসছি। এই বলে তাড়াহুড়ো করে সে সেখান থেকে চলে গেল। তারপর যতক্ষণ আমরা পঞ্চায়েত দপ্তরে ছিলাম ততক্ষণ সে আমাকে এড়িয়ে চলেছে। অসীমের ভয় পাওয়ার বা নবীন ডাক্তারের কথা শুনে অবাক হওয়ার কারণ আমি ঠিক বুঝতে পারলাম না। পরে অনেক ভেবেচিন্তে মনে হলো হয়তো নবীন ডাক্তারের কড়া কথা এবং কঠোর ভাষার জন্য তাকে এ এলাকার লোক পছন্দ করে না। কিন্তু আমার অবস্থায় পড়লে বুঝতো যে সে সময় আমার পক্ষে কোন ডাক্তার মিষ্টি সুরে কথা বলে আর কোন ডাক্তার কড়া সুরে, সেটা বিচার করার মতন অবস্থায় আমি ছিলাম না। বরং আমি নবীন ডাক্তারের কাছে খুবই কৃতজ্ঞ। অমন ভয়ঙ্কর পেটের যন্ত্রণার সময়ে সে যদি ওষুধ না দিত বা ডাক্তারখানা খুলে না বসতো, তাহলে যে আমার কি হতো কে জানে। এমন করে আরও দিন দুয়েক কেটে গেল। একদিন রাত্রে খাওয়া দাওয়া শেষ করেছি, ঘড়িতে 12টার মতন বাজে। বেশ গুমোট মতন করেছে চারিদিকে। হঠাৎ মনে হলো সেদিনের উপকারের জন্য নবীন ডাক্তারকে অন্তত একটা ধন্যবাদ জানানো আমার প্রয়োজন। এমনিতে তো নিজের পারিশ্রমিকটুকুও নিলেন না। দরজায় তালা মেরে হাঁটতে শুরু করলাম। পথঘাট একেবারে জনশূন্য। আকাশে এক ফালি কাস্তের মতো চাঁদ জেগে আছে। আকাশ ভর্তি নক্ষত্র জ্বলজ্বল করছে। তার আলোতেই যেন চারিদিকের পথঘাট মাঠ আবছা হয়ে ফুটে আছে। বড় বড় গাছগুলোর তলায় জোনাকির আলো জ্বলছে নিচ্ছে। পথের উপর খচমচ আওয়াজ তুলে আমি সামনের দিকে এগিয়ে চলেছি। এমন করে কিছুক্ষণ হাঁটার পর যখন আমি মুক্তি ঘরের কাছে এলাম, তখন দেখলাম আজও ভিতরে আলো জ্বলছে। ঘরের ভেতর থেকে কান্না এবং একই সুরে হাসির শব্দ ভেসে আসছে। কে যেন খুব কেঁদে কেঁদে ডাক্তারবাবুকে কিছু বলছে এবং কারা যেন হেসে উঠছে। দরজা খোলাই ছিল। ঘরের মধ্যে গিয়ে ঢুকলাম। এই ঘরটাকে একটা দরমার মাধ্যমে দুভাগে ভাগ করা হয়েছে। প্রথম ঘরটাতে ডাক্তার বসেন এবং তার পাশেই একটা দরজার মতো জায়গা আছে, সেখানে পর্দা ঝুলানো। তার ভিতরে যে কি আছে তা দেখবার উপায় নেই। আজ দেখলাম ডাক্তার বসার জায়গাতেও হ্যারিকেন জ্বলছে, নবীন ডাক্তার নেই। আর দরমার ওপার থেকেও আলো আসছে। আমি ভেতরে ঢুকতেই কান্না হাসির শব্দ আরও জোরালো হয়ে উঠল। উৎসাহ দমন করতে না পেরে দরমার এক জায়গায় ভেঙে ফুটো হয়ে গিয়েছিল, সেখানেই চোখ লাগালাম এবং তখনই আমার শরীরের রক্ত হিম হয়ে এলো। পিঠের শির দাঁড়াবে একটা হিমশীতল স্রোত ওপরের দিকে উঠে আসতে লাগলো। ঠক ঠক করে শরীর কাঁপতে লাগলো। ভেতরে একটা কঙ্কাল বসে আছে, তার সামনে একটা স্কন্ধ কাটা হাতের মুন্ডু নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার মুন্ডু থেকে কথা ভেসে আসছে। ডাক্তার বাবু, এইভাবে মুন্ডু হাতে নিয়ে চলতে বড় অসুবিধা হয়। হাত যন্ত্রণা করে ডাক্তার বাবু। তার রেলে মরতে গিয়েছিলে কেন বাবা? বিষ ছিল না ঘরে? ভেবে কিছু করিনি ডাক্তার বাবু, কিছু একটা ব্যবস্থা করে দিন, দয়া করুন ডাক্তার বাবু। পাশে বসে থাকা কঙ্কালটি খ্যাক খ্যাক করে হাসতে শুরু করলো। হঠাৎ হঠাৎ সিলিং এর দিক থেকে একটা কথা ভেসে এলো। সেদিকে তাকিয়ে দেখলাম সিলিং থেকে একটা কঙ্কাল ঝুলছে। সে বলছে, তোর মুন্ডুটা একটু দিবি, আমরা ফুটবল খেলবো। কতদিন ফুটবল খেলা হয়নি। আমার মুন্ডু কি ফুটবল খেলার জন্য দেখেছেন ডাক্তার বাবু? আমার কি অবস্থা করেছে এরা। অমনি ডাক্তার ধমক দিয়ে উঠলেন, তোর নাকে কান্না বন্ধ কর দেখি।
তোর মুন্ডু ধরের সাথে যুদ্ধে সময় লাগবে। এখন একটু বস, আমি এদের দুজনকে ছেড়ে দিই। সিলিং এর দিকে তাকিয়ে ডাক্তার কড়া সুরে বললেন, ফুটবল খেলবে? খেলাচ্ছি ফুটবল। ডান পাটা তো ভেঙে বসে আছিস, নেমে আয় এক্ষুনি। তোর পা কেমন আছে পরীক্ষা করব। অমনি উপর থেকে কঙ্কালটা হেসে হেসে বলল, ভালোই আছি নবীন ডাক্তার, ভালোই আছি। ডাক্তার ডাক্তার আরো খাপ্পা হয়ে বললেন, ভালো আছিস কি খারাপ আছিস সেটা আমি ঠিক করব। তুই এক্ষুনি নেমে আয় বেটা ছেলে, নাহলে আর একটা ঠ্যাং আমি মেরে এক্ষুনি ভেঙে দেব। এই সব দৃশ্য দেখে ভয়ে আমার মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। বাবা রে! এরই মধ্যে সমস্ত কঙ্কাল এবং নবীন ডাক্তার নড়ে চড়ে বসলো। এই বাইরের ঘরে কে? বাইরের ঘরে কে রে? এই বাইরের ঘরে কে? বাইরের ঘরে কে? সম্মিলিত কণ্ঠের শব্দ শুরু হলো। আমি আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে বাইরের দিকে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে পেছনে হাড়ের খটমট শব্দ এবং হালকা চাপা সুরে কথা শুনতে পেলাম। দাঁড়া বেটা দাঁড়া, কে আমাদের কথা শুনছিলি? দাঁড়া, কে আমাদের কথা শুনছিলি? আজ তোর ঘাড় মটকাবো। আমি রুদ্ধশ্বাসে দৌড়াতে থাকলাম। এক মুহূর্ত কোথাও না দাঁড়িয়ে ছুটে ঘরের সামনে এসে দরজার চাবিটা কোনো মতে খুলে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিলাম এবং বিছানায় শুয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম। শুধু মনে হতে লাগলো আমার ঘরের চারপাশে কারা যেন ফিস ফিস করে কথা বলে বেড়াচ্ছে। হাড়ের খটমট শব্দ শুনতে পাচ্ছি, হাড়ের খটমট শব্দ শুনতে পাচ্ছি। এমন করে শেষ রাতের দিকে বোধহয় একটু চোখ লেগে এসেছিল। হঠাৎ একটা দরজা ধাক্কানোর শব্দে চমকে উঠলাম। তারপর উঠে বসে দেখলাম চারিদিকে সকাল হয়ে গিয়েছে। দরজা খুলতে চাকর বলরাম বলল, এ কি বাবু, এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, খুলছেন না যে? সে ঘরে ঢুকে এলে বললাম, আমার শরীরটা ভালো নেই। কি হয়েছে? ডাক্তার ডাকবো? না ডাক্তার না। কি হয়েছে বলুন তো বাবু? আমি ভয়ে ভয়ে বললাম, তুমি নবীন ডাক্তারকে চেনো? তাকে আপনি কোথায় দেখলেন? আমার পেটে প্রচন্ড ব্যথা করছিল, তাই তার কাছে গিয়ে ওষুধ এনেছিলাম। কিন্তু বিনোদ ডাক্তার তো আজ মারা গেছে বছর 10। কাল রাত্রের সমস্ত ঘটনা ভয়ে ভয়ে তাকে বর্ণনা করলাম এবং মনে মনে ভাবলাম সে আমাকে পাগল ভাববে না তো। পুরো গল্প বলা শেষ হলে বলরাম বলল, বাবু বড় বাসান ভেসে গেছেন। মুক্তি ঘরের পাশ থেকে রাত্রে যারা যায় আসে তারা প্রায় দেখেছে নবীন ডাক্তার রোগীদের সেবা শুশ্রূষা করছে। সত্যি কথা বাবু, এই লোকটি বড় ভালো ছিলেন। তার ওষুধ এই অঞ্চলে ধন্বন্তরীর মতো কাজ করত। আজ তিনি বেঁচে থাকলে এই অঞ্চলে ম্যালেরিয়ার উপদ্রব এত বাড়ত না। কিন্তু ওনার এমন অবস্থা হলো কি করে? আর কি বলবো বাবু, কপালের ফের। বৈশাখ মাসের এক সন্ধ্যায় প্রচন্ড কালবৈশাখী উঠল। সেই ঝড়ে গ্রামের প্রচুর লোকের ক্ষয়ক্ষতি হয়েছিল। নবীন ডাক্তারের মুক্তি ঘরের ওপর একটা বড় নিম গাছের ডাল ভেঙে পড়ে, তৎক্ষণাৎ মৃত্যু। কিন্তু মরে গিয়েও তিনি রোগী দেখার নেশা ছাড়তে পারেননি। নিজের পেশাটাকে যে খুব ভালোবাসতেন। খবরদার, আপনি আর ভুল করেও ও রাস্তা মারাবেন না রাত্রেবেলা। খুব বাঁচান বেঁচে গিয়েছেন। বলে
কপালে হাত ঠেকিয়ে বলরাম প্রণাম করল। আর যতদিন আমি সেখানে ছিলাম, দিনের বেলাতেও মুক্তিঘরের রাস্তা এড়িয়ে চলতাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।